নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজ তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত চরিত্র তারিণী খুড়োর অনুপ্রেরণায় আমার নিজস্ব সৃষ্ট চরিত্র ভবানী প্রসাদ শাস্ত্রীর কাহিনী নীলচোখ। আমি আশা করব আজকের গল্পটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর কেউ আমাকে বলেছিলে যে তুমি এই ফ্যান ফিকশন কেন বানাচ্ছ, আসল গল্প কেন দিচ্ছ না। দেখো, আসল গল্পের কপিরাইট কেনার মতো সামর্থ্য কিন্তু আমার বর্তমানে নেই, কিন্তু যদি একবার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আমি নিশ্চয়ই চেষ্টা করব যে আসল গল্প কিনে সেগুলোকে ন্যারেট করে এরকমভাবে অডিও স্টোরি বানানোর। এর আগে আমি যে দুটো গল্প দিয়েছিলাম সেটা অনেকের ভালো লেগেছে, আবার অনেকের ভালো লাগেনি। তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আগের যে গল্পটা ছিল, মানে দুটো গল্প ছিল, রক্তকরবী এবং শার্লক হোমসের দ্য মিসিং পার্ল, যে গল্পটা দিয়েছিলাম আমি, ওই দুটো কিন্তু এআই ন্যারেটেড ছিল, মানে গল্পটাকে এআই ন্যারেট করেছিল। এবার যেহেতু আমার এক্সাম চলছিল তাই ওরকমভাবেই গল্পটা দিয়েছিলাম। অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। এবার সেক্ষেত্রে বর্তমানে তো আমার কিছু করার নেই, কারণ যখন আমার এক্সাম চলবে তখন আমাকে ওইভাবেই গল্প দিতে হবে, বা আমি আমার কিছু ফ্রেন্ডসদেরও আমি দিয়ে ন্যারেট করাই। তোমরা যারা পুরনো শ্রোতা তারা জানো, কিন্তু বর্তমানে দেখো সবাইকারই তো নিজস্ব কাজ থাকে, ওই জন্য তারাও বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে, আর ওই জন্য আমি এআইকে দিয়ে ন্যারেট করাচ্ছি। আমি ভবিষ্যতেও হয়তো এরকম এআই ন্যারেটেড অনেক গল্প তোমরা পাবে, তাই আগে থেকেই বলে রাখছি, প্লিজ কেউ মাইন্ড করো না। আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি, আর একবার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় কাউকে বলতে হবে না, আমি নিজে ন্যারেটার ভাড়া করব, নিয়ে তাদেরকে দিয়ে গল্প পাঠ আমি করাবো। কিন্তু বর্তমানে একটু সমস্যার জন্য এআই ন্যারেটেড ভিডিও দিচ্ছি। আর আজকে গল্পটা তোমরা আমার ভয়েসেই শুনতে পাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, অলরেডি 2 মিনিট হয়ে গেছে, 2.5 মিনিট প্রায় হতে চললো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমার আজকের বিশেষ নিবেদন, আমার লেখা কাহিনী, আমার সৃষ্ট চরিত্র ভবানী প্রসাদ শাস্ত্রীর গল্প নীলচোখ। 1962 সালের এক শীতল রবিবারের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠে, যেখানে পুরনো বাড়ি আর সরু গলিগুলো কুয়াশার চাদরে মুড়ে যায়, সেখানে মোহনের চায়ের আড্ডা তার হ্যারিকেনের ম্লান আলোয় জ্বলজ্বল করছে। দোকানের কাঠের বেঞ্চি, তেল চিটচিটে টেবিল আর দেওয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডার, সব মিলিয়ে এক অদ্ভুত নৈশব্দ। চায়ের কেটলির ধোঁয়া দেওয়ালে ছায়ার খেলা সৃষ্টি করছে, আর বাইরে রিক্সার টুংটান শব্দ আর দূরে ট্রামের ঝনঝনানি মিশে এক রহস্যময় সুর তৈরি করছে। কিন্তু এই দোকানের আসল আকর্ষণ হলো ভবানী প্রসাদ শাস্ত্রী, যিনি পাড়ার মানুষের কাছে পণ্ডিত মশাই নামেই খ্যাত। প্রাক্তন শিক্ষক, বয়স 70-এর কাছাকাছি, তবু চোখে জ্ঞানের দীপ্তি আর মুখে চিরস্থায়ী হাসি। তার গল্প শুধু গল্প নয়, যেন এক একটি জগৎ, যা শ্রোতাদের সময়ের সীমানা পেরিয়ে অজানায় নিয়ে যায়। প্রতি রবিবার সন্ধ্যা 6:30টায় পণ্ডিত মশাই এই দোকানে আসেন, আর তাকে ঘিরে জড়ো হয় পাড়ার বাচ্চারা। তাদের মধ্যে আছে দীপ, ক্লাস 8-এর ছাত্র, যার কল্পনা আকাশ ছোঁয়া; অগ্নি, যে সবসময় প্রশ্ন করে; রাজা, যে নিজেকে খুব সাহসী বলে মনে করে; পিন্টু, যে ভয় পায় কিন্তু গল্প শুনতে ছাড়ে না; সাথী, যে গল্পে
হাসির ছোঁয়া খোঁজে। তিতলি, যার চোখে স্বপ্নের খিলিক। সুভাষ, যে গল্পের শেষটা আগেই জানতে চায়। এছাড়া আরও কয়েকজন, মিন্টু, কানু, শিবু, লক্ষ্মী, বিষ্টু, চুনি আর গোপাল। সবাই পণ্ডিত মশাইয়ের গল্পের জাদুতে মুগ্ধ। এই রবিবারেও তার ব্যতিক্রম নয়। সন্ধ্যা 6টা বাজতে না বাজতেই বাচ্চারা দোকানে হাজির। দীপ তার পকেট থেকে 2 পয়সা বের করে মোহনদার হাতে দিয়ে বলল, 1 কাপ চা আর মুড়ি দাও, পণ্ডিত মশাই আসবেন। অগ্নি পাশ থেকে বলে উঠল, আজ আমি প্রথম প্রশ্ন করব। রাজা হেসে বলল, তোর প্রশ্ন শুনলে পণ্ডিত মশাই বলবেন, অগ্নি ধৈর্য ধরো। তিতলি আর সাথী এক কোণে বসে ফিসফিস করছে, আর পিন্টু ভয়ে ভয়ে বলল, আজ যেন ভূতের গল্প না হয় বাবা। মোহনদা চা বানাতে বানাতে মুচকি হাসছেন। ঠিক 6:30টায় পণ্ডিত মশাই এসে হাজির। তার পরনে সাদা ধুতি, পুরনো কোট, কাঁধে মোটা চাদর আর হাতে লাঠি। চশমার পেছনে তার চোখে একটা দুষ্টু ছিলিক, যেন তিনি আজ এক নতুন জগৎ উন্মোচন করতে চলেছেন। বাচ্চারা একসঙ্গে চেঁচিয়ে উঠল, পণ্ডিত মশাই গল্প গল্প। পণ্ডিত মশাই বেঞ্চিতে বসে হাত তুলে সবাইকে শান্ত করলেন। তার গলায় এক গভীরতা, যেন তিনি শুধু গল্প বলছেন না, একটি রহস্যের দরজা খুলছেন। কিরে দীপ? তিনি দ্বীপের দিকে তাকিয়ে বললেন, আজ কোন জগতের পথে যাবি বলে ঠিক করেছিস? সমুদ্রের তলায় না জঙ্গলের গভীরে? দ্বীপ উৎসাহে বলে উঠল, পণ্ডিত মশাই, আজ এমন গল্প বলুন যেখানে রহস্য আছে, একটু ভয় আছে, আর একটা বড় আবিষ্কার। অগ্নি এবার বলল, আর আমি চাই গল্পে একটা নদী থাকুক। এবার তিতলি বলল, আর একটা রাজকন্যাও। পিন্টু ফিসফিস করে বলল, ও ভূত যেন না থাকে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই হেসে উঠলেন। তার হাসিতে একটা জাদু ছিল, যেন তিনি শ্রোতাদের মনের গভীরে ঢুকে পড়েন। বেশ, তবে তাই শোনো। আজ তোদের নিয়ে যাব এক নদীর কিনারে, যেখানে আমি একবার একটা অদ্ভুত রহস্যের সন্ধান পেয়েছিলাম। গল্পটা এমন যা তোদের চিরকাল মনে দাগ রেখে যাবে। দোকানে নিস্তব্ধতা নেমে এলো। হ্যারিকেনের আলো কাঁপছে, আর পণ্ডিত মশাইয়ের গলা যেন সম্মোহনের মতো সবাইকে বেঁধে ফেলল। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করলেন। বছরটা ছিল 1930। আমি তখন সবে শিক্ষকতা শুরু করেছি। গ্রীষ্মের ছুটিতে আমি একবার বর্ধমানের কাছে একটা গ্রামে গিয়েছিলাম। গ্রামের নাম ছিল নীলপুর। সেখানে একটা নদী বয়ে যেত, নাম ময়ূরী। নদীটা এমন সুন্দর ছিল যেন কোনো কবির স্বপ্ন। কিন্তু গ্রামের মানুষ বলতো, ময়ূরী নদীর তলায় একটা রহস্য লুকিয়ে আছে। রাতে নদীর জলে অদ্ভুত আলো জ্বলে, আর মাঝে মাঝে কেউ যেন গান গায়, এমন গান যা শুনলে মন আনচান করে ওঠে। পণ্ডিত মশাই একটু থামলেন। তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে এবার বললেন, তোরা কি জানিস নদী কি বলে? তার স্রোতে কত শত শত বছরের গল্প লুকিয়ে থাকে। আর ময়ূরী নদী যেন আমায় ডাকছিল। আমি গ্রামে পৌঁছেই নদীর কিনারে গেলাম। সন্ধ্যার আলোয় নদীর জল ঝিকমিক করছিল।
আর দূরে কোথাও একটা বাঁশি বাজছিল। আমি একটা পুরনো বট গাছের নিচে বসলাম, আর তখনই দেখলাম নদীর তলায় একটা আলো জ্বলছে, যেন কেউ মশাল জ্বালিয়ে হাঁটছে। এই কথা শোনা মাত্র দ্বীপের চোখ বড় বড় হয়ে গেল। পণ্ডিত মশাই, আলোটা কি ছিল? পণ্ডিত মশাই হাসলেন। ধৈর্য ধর দ্বীপ। আমি কৌতূহলী হয়ে গ্রামের এক বুড়োর কাছে গেলাম। তার নাম ছিল কালীচরণ। সে বলল, বাবু, ওই আলো নিয়ে কৌতূহল করো না, ওটা নীলপুরের রাজার আলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রাজা? কোন রাজা? কালীচরণ ফিসফিস করে বলল, 100 বছর আগে নীলপুরে রাজা মাধব সিং ছিলেন। তিনি নদীর তলায় একটা গুপ্ত কুঠুরি বানিয়েছিলেন, যেখানে তার ধন দৌলত লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই ধন দৌলতের সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে। যারা ওই আলোর পেছনে গেছে তারা আর ফেরেনি। এবার অগ্নি বলে উঠল, আপনি কি আলোর পেছনে গিয়েছিলেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই বললেন, আমি একজন শিক্ষক অগ্নি। আমার মন কৌতূহলের দাস। আমি ভাবলাম এই রহস্যের শেষ দেখতেই হবে। পরদিন রাতে আমি একটা ছোট নৌকো নিয়ে নদীর দিকে রওনা দিলাম। আমার হাতে একটা টর্চ আর একটা পুরনো মানচিত্র, যেটা কালীচরণ আমাকে দিয়েছিল। মানচিত্রে নদীর তলায় একটা গুপ্ত পথের কথা লেখা ছিল। আমি নৌকো থেকে নেমে জলে ডুব দিলাম, আর তখনই দেখলাম নদীর তলায় সেই আলো এত কাছে যেন আমাকে ডাকছে। পিন্টুর মুখ এমন সময় ফ্যাকাশে হয়ে গেল। পণ্ডিত মশাই, আপনি জলের তলায় গিয়েছিলেন? পণ্ডিত মশাই হাসলেন। হ্যাঁ রে পিন্টু, আর সেই আলো আমাকে একটা পাথরের দরজার কাছে নিয়ে গেল। দরজায় খোদাই করা ছিল একটা পদ্ম ফুল, আর তার মাঝে একটা অদ্ভুত চিহ্ন, যেন একটা চোখ। আমি টর্চের আলো ফেলে দেখলাম দরজায় একটা লিখন, যে সত্য জানবে সে পথ পাবে। আমি বুঝলাম এই দরজার ওপাশে রাজার গুপ্ত কুঠুরি। কিন্তু তখনই আমি শুনলাম জলের মধ্যে একটা শব্দ, কেউ যেন আমার নাম ধরে ডাকছে। পণ্ডিত মশাই এখানে থামলেন। তিনি চায়ের কাপটা টেবিলে রাখলেন, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, আজ এখানেই থামবো, বাকিটা পরের রবিবার। তোরা সবাই কিন্তু ভাব সেই শব্দটা কার ছিল। বাচ্চারা হতাশ হয়ে চেঁচিয়ে উঠল। দীপ বলল, পণ্ডিত মশাই, এটা কিন্তু ঠিক নয়, দরজাটা কি হলো? তিতলি এবার বলে উঠল, আলোটা কি রাজার ছিল? পিন্টু ফিসফিস করে বলল, আমার ভয় লাগছে। পণ্ডিত মশাই হেসে বললেন, গল্পের মজা তো অপেক্ষায়। তোরা তোদের খাতায় লিখে রাখ নদীর তলায় কি লুকিয়েছিল। পরের রবিবার এসে আমায় বলিস। এই বলে তিনি উঠে পড়লেন। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেলেন। দেখতে দেখতে আর একটা রবিবার চলে এলো। গত রবিবারের গল্প বাচ্চাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। দীপ তার খাতায় ময়ূরী নদীর আলো, পাথরের দরজা
আর জলের মধ্যে নাম ডাকার শব্দ নিয়ে নানা কল্পনা এঁকে ফেলেছে। অগ্নি উত্তেজিত গলায় বলছে, আজ পণ্ডিত মশাইকে দরজার কথা বলতেই হবে। শব্দটা কার ছিল? রাজা তার সাহসী ভঙ্গিতে বলে ওঠে, আমি হলে ভাই জলের তলায় ডুব দিতাম। তিতলি আর সাথী নদীর গান আর রাজকন্যার সম্ভাবনা নিয়ে ফিসফিস করছে। পিন্টু ভয়ে কাঁপছে, তার চোখে জলের শব্দের আতঙ্ক। সুভাষ বলছে, আজ গুপ্ত কুঠিরের কথা না বললে আমি বাড়ি যাব না। মিন্টু, কানু, শিবু, লক্ষ্মী, বিষ্টু, চুনি আর গোপাল সবাই গল্পের পরের অংশ নিয়ে তর্কে মশগুল। মোহনদা চা বানাতে বানাতে মুচকি হাসছেন, যেন তিনিও গল্পের রহস্যের এক অংশ। ঠিক সন্ধ্যা 6:30টায় পণ্ডিত মশাই এসে হাজির হলেন। তার ধুতি, কোট, কাঁধের চাদর আর হাতের লাঠি যেন সময়ের সঙ্গে অপরিবর্তিত। চশমার পেছনে তার চোখে জ্ঞানের দীপ্তি, তার মুখে এক অদ্ভুত হাসি, যেন তিনি আজ এক গভীর রহস্য উন্মোচন করতে চলেছেন। বাচ্চারা একসঙ্গে চেঁচিয়ে উঠল, পণ্ডিত মশাই, গল্প গল্প। পণ্ডিত মশাই বেঞ্চিতে বসে হাত তুলে সবাইকে শান্ত করলেন। তার গলায় সেই গভীরতা, যেন তিনি শুধু গল্প বলছেন না, একটি জগৎ জাগিয়ে তুলেছেন। কিরে দীপ, তোরা কি ভেবেছিস নদীর তলায় সেই শব্দটা কার ছিল? দীপ উৎসাহে বলে উঠল, পণ্ডিত মশাই, আমার মনে হয় শব্দটা রাজা মাধব সিংহের ছিল। তিনি তার গুপ্ত কুঠুরি পাহারা দিচ্ছেন। অগ্নি বলল, না, আমি বলছি ওটা কোনো নদীর রহস্যময় প্রাণী। তিতলি এবার ফিসফিস করে বলল, হয়তো রাজার প্রেমিকার গান। পিন্টু ভয় ভয়ে বলল, আমার মনে হয় ওটা ভূতের ডাক। পণ্ডিত মশাই হেসে উঠলেন। তার হাসিতে একটা জাদু ছিল, যেন তিনি শ্রোতাদের মনের গভীরে ঢুকে পড়ছেন। বেশ বেশ, তিনি বললেন, তোদের কল্পনা তো কম নয়। তবে শোন, গল্পের পথ নদীর তলায় আরও গভীরে যায়। আজ তোদের বলবো আমি সেই পাথরের দরজার ওপাশে কি দেখলাম, আর জলের শব্দ আমাকে কোথায় নিয়ে গেল। দোকানে নিস্তব্ধতা নেমে এলো। হ্যারিকেনের আলো কাঁপছে, আর পণ্ডিত মশাইয়ের গলা সবাইকে এক অদৃশ্য জগতে নিয়ে গেল। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করলেন, তোরা তো জানিস আমি ময়ূরী নদীর তলায় সেই পাথরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমার হাতে টর্চ, আর কানে সেই শব্দ, যেন কেউ আমার নাম ধরে ফিসফিস করছে। জলের ঠান্ডা আমার হাড়ে কাঁপন ধরিয়েছিল, কিন্তু আমার মন বলছিল এই রহস্যের শেষ দেখতেই হবে। আমি দরজার খোদাইয়ের দিকে তাকালাম। পদ্ম ফুলের মাঝে সেই চোখের চিহ্ন। লিখনটা মনে পড়ল, যে সত্য জানবে সে পথ পাবে। আমি কালীচরণের কথা ভাবলাম। তিনি বলেছিলেন রাজার নামই চাবি। আমি ফিসফিস করে বললাম, মাধব সিংহ। পণ্ডিত মশাই এবার একটু থামলেন। তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, দরজাটা ধীরে ধীরে খুলে গেল। একটা গভীর শব্দ, যেন পাথরের হৃদয় ভেঙে গেল। আমি টর্চের আলো ফেলে ভেতরে ঢুকলাম। জলের চাপ কমে গেল, আর আমি দেখলাম আমি একটা গুহায় দাঁড়িয়ে আছি। গুহার দেওয়ালে পুরনো খোদাই
যোদ্ধাদের ছবি, নদীর তীরে নৌকো আর একটা রাজার মূর্তি। কিন্তু গুহার মাঝখানে ছিল একটা পাথরের বেদি, আর তার ওপর একটা ছোট্ট সিন্দুক। সিন্দুকের ওপর খোদাই করা ছিল সেই পদ্ম ফুলের চিহ্ন। দ্বীপের চোখ এবার চকচক করছে। পণ্ডিত মশাই, সিন্ধুকে কি ছিল? পণ্ডিত মশাই হাসলেন। ধৈর্য ধর দ্বীপ, ধৈর্য ধর। আমি সিন্ধুকের কাছে গেলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি ঢাকনাটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো পাণ্ডুলিপি, আর তার পাশে একটা ছোট্ট মূর্তি, একটা নারীর মূর্তি, যার হাতে একটা বাঁশি। মূর্তির চোখে দুটো নীল পাথর জ্বলজ্বল করছিল। আমি পাণ্ডুলিপিটা হাতে নিলাম, আর তখনই শুনলাম জলের মধ্যে সেই শব্দ আবার ফিরে এলো, আবার আরো স্পষ্ট, খবানি, খবানি। আমি টর্চ ফেললাম, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে গুহার দেওয়ালে একটা ছায়া নড়ে উঠল, যেন কেউ আমাকে দেখছে। পিন্টুর মুখ এইসব কথা শুনে আবার ফ্যাকাশে হয়ে গেল। পণ্ডিত মশাই, ছায়াটা কি ছিল? পণ্ডিত মশাই বললেন, আমিও তখন তাই ভাবছিলাম পিন্টু। আমি পাণ্ডুলিপিটা খুললাম। তাতে লেখা ছিল, রাজা মাধব সিং একজন কবি ছিলেন। তিনি নদীর তীরে এক নর্তকীকে ভালোবেসেছিলেন, যার নাম ছিল চন্দ্রিমা। চন্দ্রিমার বাঁশির সুরে রাজার হৃদয় জয় হয়েছিল, কিন্তু রাজার শত্রুরা চন্দ্রিমাকে বন্দি করেছিল, আর তাকে বাঁচাতে রাজা তার সমস্ত ধন দৌলত এই গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রেখেছিলেন। পাণ্ডুলিপিতে লেখা ছিল, ধন দৌলতের সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে। যে এই ধন দৌলত ছোঁবে, তার পেছনে চন্দ্রিমার ছায়া লাগবে, যতক্ষণ না সে তার বাঁশির সুর ফিরিয়ে দেয়। তিতলি এবার উৎসাহে বলল, চন্দ্রিমা, তিনি কি রাজকন্যা ছিলেন? পণ্ডিত মশাই হাসলেন। না তিতলি, চন্দ্রিমা ছিলেন একজন নর্তকী, কিন্তু তার সুর ছিল রাজকন্যার চেয়েও মূল্যবান। আমি মূর্তিটা হাতে নিলাম, আর তখনই গুহার মেঝে কেঁপে উঠল। জলের মধ্যে একটা স্রোত আমাকে টেনে নিতে চাইল। আমি মূর্তিটা শক্ত করে ধরে রাখলাম, আর টর্চের আলোয় দেখলাম ছায়াটা আরও কাছে এসেছে। তার মুখ ছিল না, শুধু দুটো নীল চোখ জ্বলছে, যেন ওই মূর্তির নীল পাথরের মতো। এবার অগ্নি বলে উঠল, আপনি ভয় পাননি? পণ্ডিত মশাই বললেন, ভয়? হ্যাঁ অগ্নি, ভয় তো পেয়েছিলাম, কিন্তু আমি যে একজন শিক্ষক, আমার কৌতূহল আমার ভয়কে জয় করল। আমি ছায়ার দিকে তাকিয়ে বললাম, আমি চন্দ্রিমার সুর ফিরিয়ে দিতে চাই, আমাকে পথ দেখাও। তখন ছায়াটা একটা শব্দ করল, যেন বাঁশির সুর, আর গুহার দেওয়ালে একটা নতুন পথ ফুটে উঠল। রাজা বলল, আপনি সেই পথে গিয়েছিলেন? পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ রাজা, আমি পাণ্ডুলিপি আর মূর্তি নিয়ে সেই পথে এগিয়ে গেলাম, কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। জলের স্রোত আরও জোরালো হয়ে উঠল, আর ছায়াটা আমার পিছনে লেগেই রইল। আমি বুঝলাম এই রহস্যের শেষ এখনো অনেক দূরে। পণ্ডিত মশাই চায়ের কাপটা টেবিলে রাখলেন,
আজ তাহলে এখানেই থামি, গল্পের বাকিটা পরের রবিবার। তোরা ভাব সেই পথ আমাকে কোথায় নিয়ে গেল। বাচ্চারা এবার হতাশ হয়ে চেঁচিয়ে উঠল। দীপ বলল, পণ্ডিত মশাই, এটা কিন্তু ঠিক নয়, ছায়াটা কি চায়? তিতলি বলল, চন্দ্রিমার সুর কিভাবে ফিরবে? পিন্টু ফিসফিস করে বলল, আমি আর গল্প শুনবো না, ভয় লাগছে। পণ্ডিত মশাই হেসে বললেন, গল্পের মজা তো ভয় আর রহস্যে পিন্টু। আর দীপ, তুই তোর খাতায় লিখে রাখ, চন্দ্রিমার বাঁশির সুর কি ছিল, পরের রবিবার এসে বলিস। তিনি উঠে পড়লেন, লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেলেন। বাচ্চারা তর্ক শুরু করল। কে বলে ছায়াটা চন্দ্রিমার আত্মা, কে বলে অভিশাপের জাদু। দ্বীপের মনের মধ্যে নদীর আলো, বাঁশির সুর আর ছায়ার নীল চোখ ঘুরতে লাগলো। মোহনের চায়ের আড্ডায় আরেকটি রবিবারের গল্প শেষ হলো, কিন্তু রহস্যের গভীরতা আরও বেড়ে গেল। দেখতে দেখতে আবারও একটা রবিবার চলে এলো। গত 2 রবিবারের গল্প বাচ্চাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। সবাই গল্পের সমাপ্তির জন্য অধীর। মোহনদা চা বানাতে বানাতে মুচকি হাসছেন, যেন তিনি জানেন গল্পের শেষটা কতটা অপ্রত্যাশিত। ঠিক সন্ধ্যা 6:30 পণ্ডিত মশাই এসে হাজির। তার ধুতি, কোট, কাঁধের চাদর আর হাতের লাঠি যেন সময়ের সঙ্গে অপরিবর্তিত। চশমার পেছনে তার চোখে জ্ঞানের দীপ্তি আর মুখে এক গভীর হাসি, যেন তিনি আজ একটি চিরস্থায়ী দাগ রেখে যেতে চলেছেন। বাচ্চারা একসঙ্গে চেঁচিয়ে উঠল, পণ্ডিত মশাই, গল্প গল্প। পণ্ডিত মশাই বেঞ্চিতে বসে হাত তুলে সবাইকে শান্ত করলেন। তার গলায় সেই গভীরতা, যেন তিনি শুধু গল্প বলছেন না, একটি জীবনের দর্শন উপহার দিচ্ছেন। কিরে দীপ? তিনি দীপের দিকে তাকিয়ে বললেন, তোরা কি ভেবেছিস সেই পথ আমাকে কোথায় নিয়ে গেল? চন্দ্রিমার বাঁশির সুর কি ছিল? দীপ উৎসাহে বলে উঠল, পণ্ডিত মশাই, আমার মনে হয় সুরটা চন্দ্রিমার প্রেমের প্রমাণ। আপনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন। অগ্নি বলল, না, আমি বলছি ছায়াটা চন্দ্রিমার আত্মা, আর আপনি তাকে মুক্তি দিয়েছেন। তিতলি ফিসফিস করে বলল, হয়তো বাঁশির সুর রাজার প্রেমের স্মৃতি। পিন্টু ভয় ভয় বলল, ছায়াটা আর ফিরল না, তাই তো পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই হেসে উঠলেন। তার হাসিতে একটা জাদু ছিল, যেন তিনি জীবনের সব রহস্যের চাবিকাঠি হাতে রেখেছেন। বেশ বেশ, তিনি বললেন, তোদের কল্পনা আমাকে মুগ্ধ করেছে। তবে শোন, গল্পের শেষটা এমন যা তোদের হৃদয়ে চিরকাল জ্বলবে। আজ তোদের বলবো আমি কিভাবে চন্দ্রিমার সুর ফিরিয়ে দিলাম আর ময়ূরী নদীর অভিশাপ ভাঙলাম। দোকানে এক গভীর নীরবতা নেমে এলো। হ্যারিকেনের আলো যেন আরও ম্লান হয়ে গেল, আর পণ্ডিত মশাইয়ের গলা সবাইকে ময়ূরী নদীর গভীরে নিয়ে গেল। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করলেন, তোরা জানিস আমি সেই গুহার নতুন পথে এগিয়ে গিয়েছিলাম। আমার হাতে চন্দ্রিমার বাঁশির মূর্তি আর পাণ্ডুলিপি, আর পেছনে ছায়ার নীল চোখ আমাকে অনুসরণ করছিল। জলের স্রোত আমাকে টানছিল, কিন্তু আমি থামিনি। পথটা আমাকে একটা ছোট কুঠুরিতে নিয়ে গেল। কুঠুরির দেওয়ালে খোদাই করা ছিল নদীর তীরে নাচের ছবি। চন্দ্রিমা, তার হাতে বাঁশি, আর তার পাশে রাজা মাধব সিংহ। কুঠুরির মাঝখানে ছিল একটা পাথরের বেদি,
আর তার ওপর একটা ফাঁকা বাঁশি, যেন কেউ সেটা রেখে গেছে। আমি বাঁশিটা হাতে নিলাম, কিন্তু তার আগে পাণ্ডুলিপিটা আর একবার পড়লাম। তাতে লেখা ছিল, চন্দ্রিমার সুর ফিরিয়ে দিতে হলে বাঁশিটা বাজাতে হবে। সেই সুর শুধু সত্যিকারের হৃদয় থেকে আসতে পারে। আমি একজন শিক্ষক, কবিতা আর সুরের জগৎ আমার কাছে অচেনা নয়, কিন্তু আমি জানতাম এই সুর আমার নয়, এটা চন্দ্রিমার। আমি ছায়ার দিকে তাকালাম, তার নীল চোখে যেন একটা প্রতীক্ষা। আমি বললাম, চন্দ্রিমা, তোমার সুর আমি ফিরিয়ে দেব, আমাকে পথ দেখাও। আমি বাঁশিটা ঠোঁটে ছোঁয়ালাম, আমার হাত কাঁপছিল, কিন্তু আমি মনে মনে চন্দ্রিমার গল্প ভাবলাম, তার প্রেম, তার দুঃখ, তার বাঁশির সুর। আর তখনই যেন কোনো অলৌকিক শক্তি আমার মধ্যে প্রবেশ করল। বাঁশি থেকে একটা সুর বেরিয়ে এলো, এমন সুর যা আমি কখনো শুনিনি। কুঠুরির দেওয়ালে আলোর ঝিলিক খেলে গেল, আর ছায়াটা ধীরে ধীরে নড়ে উঠল। তার নীল চোখ থেকে আলো নিভে গেল, আর তার জায়গায় আমি দেখলাম একটা মায়াময় রূপ। চন্দ্রিমা, তার হাতে বাঁশি আর মুখে একটা হাসি। এবার অগ্নি বলে উঠল, আপনি চন্দ্রিমাকে দেখেছিলেন পণ্ডিত মশাই? হ্যাঁ, কিন্তু সে শুধু মুহূর্তের জন্য ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সুর ফিরিয়ে দিয়েছ, এখন আমি মুক্ত। আর তখনই কুঠুরির মেঝে কেঁপে উঠল, একটা গোপন দরজা খুলে গেল, আর আমি দেখলাম একটা গুহা। তার মাঝখানে রাজা মাধব সিংহের ধন দৌলত, সোনা, রত্ন আর পুরনো অলংকার। কিন্তু আমার চোখে সেসবের কোনো মূল্য ছিল না। আমি বুঝলাম চন্দ্রিমার সুরই হলো আসল ধন দৌলত। পিন্টু এবার ফিসফিস করে বলল, আর ছায়াটা? সে নিশ্চয়ই আর ফিরল না? পণ্ডিত মশাই হেসে বললেন, না পিন্টু, চন্দ্রিমার ছায়া মুক্তি পেল। আমি বাঁশিটা বেরিতে রেখে পাণ্ডুলিপি আর মূর্তি নিয়ে নদীর তীরে ফিরে এলাম। কিন্তু ফেরার পথে আমার মনে হলো যেন নদীর জল আমাকে ধন্যবাদ দিচ্ছে। আমি নীলপুরে ফিরে কালীচরণকে পাণ্ডুলিপিটা দিলাম। তিনি বললেন, বাবু, তুমি নদীর অভিশাপ ভেঙেছ, এখন ময়ূরী নদী আবার গান গাইবে। সুভাষ এবার বলল, আর গুপ্তধনটা, সেটা এখনো আছে? পণ্ডিত মশাই এবার বললেন, হয়তো আছে, কিন্তু আমি সেটা ছুঁয়ে দেখিনি। আমি শুধু চন্দ্রিমার গল্প নিয়ে ফিরলাম। আর তারপর থেকে যখনই আমি নদীর কিনারে দাঁড়াই, মনে হয় কেউ বাঁশি বাজাচ্ছে। চন্দ্রিমার সুর, রাজার প্রেমের স্মৃতি। দীপ বলল, পণ্ডিত মশাই, এটা কি সত্যি গল্প? পণ্ডিত মশাই চোখ ঝিলিক দিয়ে বললেন, দীপ, গল্পের সত্যি তার মজায়। তুই যদি এই গল্প মনে রাখিস তবে এটা সত্যি। আর এখন তোরা এই গল্প অন্যদের বলবি, যাতে চন্দ্রিমার বাঁশির সুর চিরকাল বেঁচে থাকে। দোকানে একটা গভীর নীরবতা। বাচ্চারা চুপ। তিতলি বলল, পণ্ডিত মশাই, পরের রবিবার আর একটা গল্প বলবেন, তাই তো? রাজা বলল, এবার আমি জঙ্গলের গল্প শুনব। পিন্টু ফিসফিস করে বলল, কিন্তু ছায়া যেন না থাকে। পণ্ডিত মশাই চায়ের কাপটা টেবিলে রাখলেন,
আজ আমার গল্প শেষ, কিন্তু তোদের জন্য আরও অনেক গল্প অপেক্ষা করছে। প্রতি রবিবার এই চায়ের দোকানে এসে এক নতুন জগৎ খুঁজিস। এই বলে তিনি উঠে পড়লেন। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেলেন। বাচ্চারা তর্ক শুরু করলো। কেউ বলে গল্পটা সত্যি, আবার কেউ বলে গল্পটা কল্পনা। দীপ তার খাতায় গল্পের শেষটা লিখল আর মনে মনে ভাবল, চন্দ্রিমার বাঁশির সুর সে কখনো ভুলবে না। মোহনের চায়ের আড্ডায় একটি গল্প শেষ হলো, কিন্তু পণ্ডিত মশাইয়ের গল্পের জাদু বাচ্চাদের হৃদয়ে চিরকাল জ্বলতে থাকলো। তো শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, ভবানীপ্রসাদ শাস্ত্রীর কাহিনী নীল চোখ। এবার চরিত্রটার নাম ভবানীপ্রসাদ শাস্ত্রী, লিখেছি আমি এবং গল্প পাঠেও ছিলাম আমি, প্রিয়ব্রত। আর তোমাদের গল্পের শুরুতে যেটা বললাম যে এআই ন্যারেটেড কিছু ভিডিও হয়তো আগামীতেও আসবে, হয়তো জুন জুলাই আসবে এরকম ভিডিও। তা সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না, আমাকে সাপোর্ট করতে থাকো। তোমরা যত সাপোর্ট দেখাবে আমি তত তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো, আর যত তাড়াতাড়ি চ্যানেল আমার মনিটাইজ হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের আমি আরও দুর্দান্ত গল্প দিতে পারবো। আর যেটা আমার ফার্স্ট চয়েস হিসাবে আছে সেটা হচ্ছে হ্যামলেট। যদি একবার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, আমি কোনো একজন ভালো ভয়েস আর্টিস্টকে দিয়ে আমি হ্যামলেটটা ন্যারেট করাবো। যেহেতু আমার একটু সমস্যা যাচ্ছে বর্তমানে, আমি ওই জন্য বেশি ভয়েস রেকর্ডও করতে পারছি না। পরীক্ষা, তার উপর আমার বিভিন্ন শারীরিক সমস্যাও যাচ্ছে বর্তমানে, আমি ওই জন্য নিজে ন্যারেট করতে পারছি না, এআইকে দিয়ে করাচ্ছি আমি ন্যারেট। আর তাই তোমাদের বলে রাখছি, প্লিজ কিছু মাইন্ড করো না। হয়তো এরকম গল্প আরও আসবে। জুন মাসে অন্তত একটা কি দুটো গল্প তো এআই ন্যারেটেড আসবে। জুলাই মাসেও হয়তো 2-3টে গল্প আসতে পারে এআই ন্যারেটেড। তাই বলছি তোমাদের, প্লিজ তোমরা গল্পগুলো শোনো, আমাকে সাপোর্ট করো। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট তো অতি অবশ্যই করবে, আর নিজের বন্ধুদের সাথে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। আর তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে, বা আমি দেখছি যদি এই সপ্তাহে যদি এআইকে দিয়ে আরও একটা ছোট গল্প ন্যারেট করাতে পারি, তাহলে সেটাও তোমরা বৃহস্পতিবার কি শুক্রবারের মধ্যে পেয়ে যাবে। আর যেমন রবিবার রাত 9টা নইলে 10টায় যেমন তোমরা গল্প পাচ্ছ, তেমন তো গল্প তোমরা পাবেই। তা এক্ষেত্রে বেশি চিন্তার কোনো দরকার নেই। আর ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, আর সর্বোপরি গল্পে থেকো।